জাতিসংঘের মানবাধিকার রিপোর্টটা গতকালকে প্রকাশ হওয়ার পর থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি আরও জোরদার হয়ে উঠেছে। আসলে কি এই প্রতিবেদনের প্রভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে? কি প্রভাব পড়তে পারে আওয়ামী লীগের রাজনীতির উপরে, আর দলটির বা কি করা উচিত? আর এই যে প্রতিবেদন প্রকাশিত হলো, এর কি কোনো লিগাল ইমপ্লিকেশন আছে? অর্থাৎ আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিচারের সময় এটা কি প্রমাণ হিসেবে ব্যবহার করা যেতে পারে? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকে স্টার এক্সপ্লেন্সে। প্রথমে কয়েকটি বিষয় বলে রাখি। গতকালকে জাতিসংঘের যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে, সেখানে একটি জায়গায় বলা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে হুকুম দিয়েছিলেন যে প্রোটেস্টারদের মধ্যে যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে যেন অ্যারেস্ট করে খুন করা হয় এবং মেরে ফেলার পরে তাদের লাশ গুম করে ফেলা হয়। এই প্রতিবেদনে বলছে যে সেটা যাদেরকে হুকুম দেওয়া হয়েছিল সেই অফিসারদের টেস্টিমনি থেকে পাওয়া গেছে, অর্থাৎ তারা সাক্ষ্য দিয়েছে। এইরকম নাম বলা হয়নি, ওটা গোপন রাখা আছে। আরেকটি জায়গায় বলা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, এটা জুলাইয়ের 18 তারিখের কথা, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একটা কোর কমিটির মিটিং হচ্ছে, যেখানে সমস্ত গোয়েন্দা বাহিনী আছে এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা, পুলিশ, র্যাব, বিজিবি, তারা আছে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে তারা আসলে খুব বেশি শক্ত অবস্থান নিচ্ছেন না ছাত্রদেরকে ঠেকানোর জন্য। প্রোটেস্টারদের উপরে আরও বেশি করে, আরও জলদি কঠিন অবস্থানে যেতে হবে এবং বেশি ফোর্স ব্যবহার করতে হবে, হোক সেটা গুলি, হোক সেটা অন্য কিছু। এই যে প্রতিবেদনটা বেরোলো, এইখানে যতভাবে বোঝানো হয়েছে আকারে ইঙ্গিতে যে হাসিনা এবং আওয়ামী লীগ জড়িত, সেই সময়কার রাজনৈতিক যে নেতৃবৃন্দ তারা এই সমস্ত খুন, হত্যা, গুম এবং অত্যাচারের সাথে জড়িত, সেগুলো বিভিন্নভাবে বলা হচ্ছে। শুধু সরাসরিভাবে তাদেরকে খুনি বলা হয়নি, এটুকুই যা বাকি। গতকালকে যখন এটা প্রকাশ করা হলো, তখন দেখা গেল যে সরকার যে পরিমাণ মৃতের সংখ্যা বলছে, এখানে বলা হচ্ছে যে 841 জন বা এরকম একটা সংখ্যা, এতজন মারা গেছে। এটা আমাদের এই হেলথ মিনিস্ট্রির তথ্য অনুযায়ী। কিন্তু জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 1400 জন মারা গেছে জুলাইয়ের 1 তারিখ থেকে অগাস্টের 15 তারিখের মধ্যে। এটা একটা আশ্চর্য ঘটনা এই কারণে যে সাধারণত এইরকম ক্ষেত্রে আন্তর্জাতিক হিসাবটা আমাদের এখানকার হিসাব বা স্থানীয় হিসাবের থেকে কিছুটা কনজারভেটিভ হয়, কম বলা হয়। এখানে এই প্রথম দেখা যাচ্ছে যে সরকার যে সংখ্যাটা বলছে তার থেকে অনেক বেশি বলছে জাতিসংঘ। এক্ষেত্রে একটা জিনিস আমরা ধরে নিতে পারি যে জাতিসংঘ যে সংখ্যাটা বলছে সেই ব্যাপারে তারা আসলে নিশ্চিতভাবে প্রমাণ পেয়েছে। অনেক হয়তো লাশ হারিয়ে গেছে, অনেক লাশের হিসাব পাওয়া যাচ্ছে না, গুম হয়েছে, সেগুলো হয়তো এখনও সরকারিভাবে সেই তথ্যগুলো এসে পৌঁছায়নি। কিন্তু জাতিসংঘ বলছে 1400 জন মারা গেছে। আমরা ধরে নিতে পারি যে অন্তত এই নম্বরটা আছে, ওরা এই ব্যাপারে নিশ্চিত হয়েই বলছে। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে একেবারে প্রথম দিকে এই আন্দোলনের সময় অগ্রভাগে অনেক নারী ছিল এবং এই রিপোর্টে বলা হচ্ছে যে যারা আইন প্রয়োগকারী সংস্থা তাদেরকে আলাদা করে বলা হয়েছিল যে নারীদেরকে আলাদাভাবে টার্গেট করতে, এবং বিভিন্ন সাক্ষ্য অনুযায়ী নারীরা যৌন হয়রানির সম্মুখীন হচ্ছেন, তারা নিগ্রহের শিকার হয়েছে। গতকালকে যখন জাতিসংঘের যে হিউম্যান রাইটস কমিশনার, হাই কমিশনার ফর হিউম্যান রাইটস ফলকার তুর্ক, উনি যখন ভাষণ দিচ্ছিলেন, কথা বলছিলেন প্রেস কনফারেন্সে, তখন ওনার কথা থেকে স্পষ্ট হচ্ছিল যে হিউম্যান রাইটস অ্যাবিউজ হয়েছে, সেটা একটা বিষয়। অন্যদিকে বলছেন যে মানবতা বিরোধী অপরাধ, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, সেটার কথা উনি বলছেন। স্টেটমেন্টে আছে যে পসিবল ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, কিন্তু প্রেস কনফারেন্সে কথা বলতে বলতে ফলকার তুর্ক বলেছেন যে এই সব কিছু দেখে মনে হয় যে বাংলাদেশে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হয়েছে। এইগুলোর যদি আমরা নিরিখে নিই, তাহলে পরে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে এখন পর্যন্ত আওয়ামী লীগ এবং শেখ হাসিনা দেশের বাইরে থেকে যতটুকুও বলার চেষ্টা করছিল যে আমাদেরকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, এসব মিথ্যা কথা, এরকম কিছু হয়নি, সেইগুলো আর ধোপে টিকবে না। জাতিসংঘ এবং মোটামুটিভাবে আন্তর্জাতিকভাবে মানবাধিকার বিষয়ে জাতিসংঘের সবচেয়ে বড় কর্মকর্তা, তাদের হিউম্যান রাইটস কমিশন, সে বলছে যে এইখানে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হয়েছে এবং প্রাইম মিনিস্টার সাথে ওনার অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ এতে ইনভলভড। তাদের হুকুমেই এরকম জিনিস হয়েছে এবং তারা এটা করিয়েছে। দায়ী তো বটেই, তারা দোষীও।
এটা সরাসরি বলছে না, কিন্তু তার ইঙ্গিত পুরোপুরিভাবে এরকম দেখা যাচ্ছে। তো এতে যেটা হচ্ছে যে রাজনীতিক হিসেবে, সামরিক অফিসার বা এরকম কোনো কিছু না, একজন রাজনীতিক হিসেবে, রাজনৈতিক দল হিসেবে এই আওয়ামী লীগের অথবা শেখ হাসিনার যতটুকু গ্রহণযোগ্যতা থাকে সেটা একেবারে ধূলিসাৎ হয়ে যায় দেশের বাইরে। হ্যাঁ, ভারতের সাথে তারা অনেক বন্ধুপ্রতিম ছিল, সেই কারণে এখনও আশ্রয় আছে, হয়তো ভবিষ্যতেও সেখানে আশ্রয় পাবেন। তবে আন্তর্জাতিকভাবে আমরা অন্যান্য দেশের স্বৈরশাসক, অন্যান্য দেশের সাংঘাতিক রকম অত্যাচারী এবং খুনি যে স্বৈরশাসক, তাদের কথা শুনলে তাদের কথা যেভাবে ভাবি বা তাদেরকে যেভাবে দেখি, শেখ হাসিনাকেও বিশ্বের মানুষ সেইভাবে দেখা শুরু করে। অন্যদিকে দেশের ভেতরে এখনও পর্যন্ত অনেকেই আছেন যারা হয়তো পুরোপুরিভাবে বিশ্বাস করেননি যে এইখানে পুরোটুকুই এইটা সেই সময়কার রাজনৈতিক নেতৃবৃন্দের করা বা তাদের যোগসাজশে বা তাদের হুকুমে হয়েছে। এইটা হয়তো তাদেরকে আরেকটু কনভিন্স করতে পারবে। আমরা যেহেতু অনেকেই দেখেছি কীরকম করে মানুষ খুন হয়েছে, কীরকম করে অত্যাচার করা হয়েছে, এবং এই সমস্ত স্টোরি এক একটা এখনও আস্তে আস্তে বের হচ্ছে সেই সময়কার ঘটনা। তবে এর মধ্যে কোনো একটা দলের স্বভাবতই আওয়ামী লীগের এখন রাজনীতিতে ফিরে আসা বা রাজনীতি করা অনেক বেশি কঠিন। আর যতটুকুও বা সম্ভব তার জন্য আসলে যেটা এখনও পর্যন্ত কোনো রকমই দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সেটা হোক শেখ হাসিনা বা অন্য যে কোনো যারা দূরে থেকে ভার্চুয়ালি কথা বলছেন ইন্টারনেটে বিভিন্ন প্ল্যাটফর্মে, কোনো রকম অনুতাপ অথবা ক্ষমা চাওয়ার কোনো আভাস নেই। এখনও পর্যন্ত তারা একরকমের সেই আগের মতোই যে কথা বলতেন সেইগুলোই আছে, যেটা আসলে সাধারণ মানুষ অন্তত পছন্দ করে। তারা কোনোভাবেই দেখতে চায় না যে এইরকম একজন মানুষ এখনও দম্ভ ভরে কথা বলতে পারবে। তাদের যদি আদৌ রাজনীতিতে থাকতে হয় এবং যদি আদৌ রাজনীতি করতে পারতে হয়, তাহলে কোনো না কোনো পর্যায়ে, কোনো না কোনো সময় অবশ্যই অনুতপ্ত হতে হবে, ক্ষমা চাইতে হবে, এবং তারপরে আস্তে আস্তে আবার সেই হারানো যে গ্রহণযোগ্যতা, সেটা হয়তো আস্তে আস্তে অনেক বছর লাগবে, সেটা গড়ে তোলা যাবে। তবে এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এরকম যে এই যে দম্ভভরা বিভিন্ন রকম কথাবার্তা বা ভাষণ, বক্তৃতা, তা দিয়ে একেবারে হার্ডকোর আওয়ামী লীগের যারা সাপোর্টার, শুধু তাদের জন্যই এই বক্তব্য, দেশের মানুষের জন্য বুঝি না। এবং এই ধরনের কথাবার্তা বলে উস্কে দিয়ে কিছুটা অস্থিরতা তৈরি করলে এতদিন পর্যন্ত হয়তো দেশের বাইরের মানুষকে বোঝানো যেত বাংলাদেশ এখনও অস্থির, বাংলাদেশে আসলে অনেক লোক আছে যারা আওয়ামী লীগের সাপোর্টার। কিন্তু এই রিপোর্ট প্রকাশ করার পরে সেটা আসলে অত সহজে বোঝানো যাবে না। ইনফ্যাক্ট হয়তো কেউই এটা বিশ্বাস করবে না। প্রথমে এটা গেল রাজনীতির বিষয়, কিন্তু তার আগে তো এই সমস্ত নেতৃবৃন্দের বিচার হতে হবে। তারা তো অপরাধ করে গেছেন। সেই বিচারের ক্ষেত্রে শুধু এই রিপোর্টটি বিচারের কোনো প্রমাণ হিসেবে আসলে এর তেমন কোনো ওজন নেই। তাদের কাছে প্রমাণ আছে যার ভিত্তিতে, যেমন অনেকের সাক্ষ্য, অনেক জায়গা থেকে হয়তো অনেক কিছু, অনেক ছবি যেগুলো তারা পরে ফরেনজিক অ্যানালিসিস করেছে, এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে, বিশ্লেষণ করেছে, এবং তাদের কাছে অনেকের সাক্ষ্য আছে। সেইগুলো অবশ্যই প্রমাণ হিসেবে কাজে লাগানো যেতে পারে, কিন্তু সেটা এই প্রতিবেদনের মধ্যে নেই। এই প্রতিবেদন শুধুমাত্র একটা ফ্যাক্ট ফাইন্ডিং এনকোয়ারি, এবং তারাও ওই রিপোর্টে বলছে যে এইটা আমাদের বোঝার জন্যে এই প্রমাণটা যথেষ্ট যে এইখানে এইরকম মানবতা বিরোধী অপরাধ হয়েছে বা মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। কিন্তু এইখানে একটা মানুষকে আসলে দোষী সাব্যস্ত করার জন্য যে পরিমাণ প্রমাণ দরকার হয় বা যতটুকু পর্যন্ত আমার দরকার, এই প্রতিবেদনের কাছে, অন্তত এই প্রতিবেদন যারা তৈরি করেছেন এবং এই প্রতিবেদনের জন্য যে সমস্ত দলিল হাতে এসছে, যে সাক্ষ্য আছে, সেগুলো সেই পর্যন্ত পৌঁছায় না। তারপরেও তারা বলেছে যদি বাংলাদেশের বিচারিক প্রক্রিয়া আন্তর্জাতিক মানসম্পন্ন হয়ে যায়, তাহলে পরে তারা তাদের সমস্ত প্রমাণাদি এবং তাদের কাছে যে সমস্ত সাক্ষ্য এবং অন্যান্য প্রমাণ আছে সেগুলো দিয়ে বাংলাদেশকে সাহায্য করবে। কিন্তু তার আগ পর্যন্ত তারা সেটা করবে না। বিচার প্রক্রিয়া শেষ হবার পরে আওয়ামী লীগ কতটুকু থাকবে বা আদৌ থাকবে কিনা বাংলাদেশের রাজনীতিতে, সেটা আসলে নির্ভর করবে জনগণের গ্রহণযোগ্যতার উপর।